বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের কুল ঘেঁষে লুকিয়ে আছে এক বিস্ময় জেলা শেরপুর, যেখানে পাহাড় ছুঁয়ে বয়ে চলে মেঘ আর বনের ভিতর পথ হারিয়ে চলে যায় সীমান্তের দিকে। আর প্রতিটি মুড়ি লুকিয়ে থাকে এক নতুন গল্প, যেখানে গেলে দেখা মিলে রাজার পাহাড়ের সোনালী সূর্যাস্ত আর গারো জনপদের হাসি। সব মিলিয়ে শেরপুর এমন এক জায়গা যেখানে প্রকৃতি আপনাকে ডাকবে নিজের বাসায়। চলুন আজকের ভিডিওতে তুলে ধরবো কীভাবে একদিনে শেরপুরের সকল স্পট ঘুরে দেখবেন এবং কোথায় থাকবেন। চলুন শুরু করা যাক আজকের শেরপুর যাত্রা। আমাদের এবারের যাত্রাটা শুরু হয় ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে রাত 12টার বাসে। এই যাত্রায় আমরা যাচ্ছি শেরপুরের নালিতাবাড়িগামী লুবানা এক্সপ্রেসের একটি নন এসি বাসে, যার ভাড়ার মূল্য পড়েছিল জনপ্রতি 400 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে শেরপুরের নালিতাবাড়ির দূরত্ব 195 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। রাত 12টা 15 মিনিটে আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি রওনা করলো শেরপুরের নালিতাবাড়ির উদ্দেশ্যে। ভোর 4টায় এই বাসটি আমাদের নালিতাবাড়ি শহরে নামিয়ে দিলে আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর একটা সিএনজি নিয়ে প্রথমে চলে যাই নাকুগাঁও স্থলবন্দরের দিকে। যেহেতু আমরা একদিনে শেরপুরের 4 থেকে 5টি স্পট ঘুরে দেখব, তাই আমাদের প্রথম পছন্দ নাকুগাঁও স্থলবন্দর। নাকুগাঁও স্থলবন্দর আসলে দেখা যায় ভারত থেকে আসা পাথরগুলো এখানকার কর্মীদের ভাঙার কর্মচাঞ্চল্য। এই নাকুগাঁও স্থলবন্দরের সাথে ভারতের মেঘালয় রাজ্যের ডালু সীমান্তের চেকপোস্ট রয়েছে। যদি এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট আর ভিসা করা থাকে, তাহলে যে কেউ এই চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। বর্তমানে শেরপুরে ঘুরতে আসা পর্যটকদের প্রথম পছন্দ থাকে এই নাকুগাঁও স্থলবন্দর। নাকুগাঁও স্থলবন্দর ঘুরে দেখার পর আমরা চলে যাচ্ছি পানিহাটার তারানি পাহাড়ে, যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়ালে ভারতের বাড়িঘর এবং ভারতের ব্রিজ দেখা যায়। এই মুহূর্তে আমরা চলে আসছি শেরপুরে আরেকটি নতুন স্পট পানিহাটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ভারতের ডালু সীমান্তের কাঁটাতারে বেড়া এবং ভারতের ডালু সীমান্তের একটা ব্রিজ, যে ব্রিজ ধরে একদিকে যাওয়া যায় আপনার ডালুর দিকে, আরেক দিকে হচ্ছে মেঘালয়ের দিকে। শেরপুরের হৃদয় স্পর্শ করা এক স্থান পানিহাটা, যেখানে দাঁড়ালে দেখা যায় ভারতের ব্রিজ এবং ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো। পানিহাটা এবং তারিন পাহাড় ঘুরে দেখার পর আমাদের পরের গন্তব্য শেরপুরের অন্যতম স্পট মধুরিলা ইকো পার্ক। পানিহাটা ঘুরে দেখা আর মধুরিলা যাওয়া পর্যন্ত ভাড়া পড়েছে জনপ্রতি 150 টাকা করে। শেরপুরের সীমান্ত রাস্তা ধরে যাচ্ছি, যেখানে দুপাশের সবুজ পাহাড় আমাদের ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যে চলে আসি মধুরিলা ইকো পার্কের গেটে। ভিতরে প্রবেশ করার জন্য পাশের টিকিট কাউন্টারে চলে যাই টিকিট সংগ্রহ করার জন্য। টিকিট কত করে? স্টুডেন্টদের জন্য কম নাই? এখন কত রাখবেন? 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করার পর আমরা চলে যাই ইকো পার্কের ভিতরে। গেটে প্রবেশ করে বাঁ দিকে ছোট একটা ঘর দেখা যাবে, যেখানে রয়েছে পুরো ইকো পার্কের ম্যাপ। মধুরিলা ইকো পার্কে ঢোকার পরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, তখন আপনারা এই তথ্য সেন্টার থেকে তথ্য সংগ্রহ করে পুরো মধুরিলা ইকো পার্ক ঘুরে দেখতে পারেন। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এর পিছনে কিন্তু অনেক দোকানপাট থাকে। এর আগের বার আমি যখন এসেছি তখন কিন্তু অনেক জমজমাট ছিল। এখন কিন্তু সিজন না, তাই সিজন না থাকার কারণে দোকানপাটগুলো অফ হয়ে গেছে। বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে প্রচুর দর্শনার্থী এই মধুরিলা ইকো পার্কে ভিড় করে। সিজন ছাড়া মধুরিলা ইকো পার্কের পাহাড়গুলোতে ঘুরতে আসলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মধুরিলা ইকো পার্কের ভেতরে আসলে এরকম 2টা হাতি আপনাদেরকে স্বাগত জানাবে। যেহেতু এটা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত, তাই হাতির মোড়ক দিয়ে সাজানো হয়েছে। খুব তাড়াতাড়ি সিজন শুরু হয়ে যাবে, তাই এই লেক থেকে বোটগুলো তুলে রিপেয়ার করা হচ্ছে।
সিজন শুরু হলে এই লেকের ভিতরে ঘোরার জন্য এই বোটগুলোর ব্যাপক চাহিদা থাকে। 380 একর জায়গার বিশাল বনভূমিকে ঘিরে 1999 সালে এই পার্কটিকে প্রতিষ্ঠা করা হয়। একসময় এই এলাকা ছিল বন্যপ্রাণীদের আবাসস্থল, এখন তা হয়ে উঠেছে প্রকৃত প্রেমীদের প্রিয় গন্তব্য। এই লেকের পানি এখন ঘোলাটে থাকলেও শীতকালের মাঝামাঝি সময়ে স্বচ্ছ নীল দেখা যায়। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে চোখে পড়ে সীমান্তের ওপারে ভারতের পাহাড়। চারদিকে সবুজে ঘেরা বিস্তীর্ণ পাহাড়ের মাঝে ওয়াচ টাওয়ার, আর তার নিচ দিয়ে বয়ে চলা সরু পথ। আর সেই পথ বেয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ প্রকৃতির কোলে শান্তির খোঁজে। ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে পুরো মধুরী লেগু পার্কটি দেখাতে পারলাম না, তবে পুরো মধুরী লেগু পার্কে নিয়ে একটি এপিসোড করা থাকবে, আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, মধুরী লেগু পার্ক ঘুরে দেখার পর এখন আমরা যাচ্ছি শেরপুরের অন্যতম সুন্দর স্পট গজনী অবকাশের দিকে। মধুরী লেগু পার্ক ঘুরে দেখার পর সীমান্ত সড়ক ধরে আমরা আবারও ছুটে চলছি গজনী অবকাশের দিকে। সীমান্ত সড়ক ধরে গজনী অবকাশের রাস্তায় প্রবেশ করতে চোখে পড়বে সারি সারি শাল গাছ। ঢাকা থেকে জিনাগাতে গজনী আসার সময় এরকম সুন্দর একটি রিসোর্ট পড়বে। এই রিসোর্টের নাম হচ্ছে বনরানী রিসোর্ট। আপনারা যারা গজনী আসবেন কিংবা শেরপুরের পাহাড়ে ঘুরতে আসবেন, থাকবেন কোথায় অনেক চিন্তা থাকে, তো আপনারা গজনীতে ঘুরতে আসলে যাওয়ার সময় বা রাত্রি যাপন করার জন্য এই রিসোর্টে উঠতে পারেন, যার 3000 থেকে 4000 টাকার মধ্যে প্রতিটা রুম পেয়ে যাবেন। গেটে আসার সময় এরকম ভাবে টিকিট সংগ্রহ করতে হবে। ভাই, আপনাদের টিকিটের দাম কত জনপ্রতি? জনপ্রতি হচ্ছে আপনার যদি কেউ হেঁটে যায় জনপ্রতি হচ্ছে আপনার 20 টাকা করে। 20 টাকা করে। এমনিতে অটো বাইক আছে 200 টাকা, মোটর সাইকেল আছে আপনার 80 টাকা, চালক সহ 60 টাকা, পিছনে প্রতিজন আর কি 20 টাকা। ওকে। সবুজ পাহাড়ের কোলে প্রকৃতির নিস্তব্ধতায় লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের ঠিকানা, যার নাম গজনী অবকাশ, যেখানে পাহাড়, বন আর ঝর্ণার মেলবন্ধনে তৈরি হয়েছে এক অপার সৌন্দর্যের রাজ্য। শেরপুর জেলার চিনাগাতি উপজেলার ভারত সীমান্তের ঠিক পাশেই বাংলাদেশ সরকার 1983 সালে পর্যটকের সম্ভাবনা মাথায় রেখে এই স্থানটিকে গজনী অবকাশ হিসেবে গড়ে তোলে। এরপর থেকে এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। গেট থেকে নেমে প্রথমে চলে আসি এই সুইমিং পুলে। এই সুইমিং পুল দেখা শেষ করে আমরা চলে যাই ঝর্ণার দিকে। গজনী অবকাশের সবচেয়ে মনোমুগ্ধকর জায়গা হচ্ছে এই প্রাকৃতিক ঝর্ণা। গজনী অবকাশের টিকিট কাটা গড় থেকে 150 মিটার সামনে এগিয়ে বাঁ দিকে এরকম সুন্দর একটি ঝর্ণা রয়েছে, যেটা ঘুরতে আসা পর্যটকদের অনেকের অজানা। এই ঝর্ণার ঠিক পাশে রয়েছে গজনী অবকাশের বুট ক্লাব। গজনী অবকাশের হৃদয় বলা হয় এই বুট ক্লাবকে। সবুজ পাহাড়ের পাদদেশে নীল পানির এই লেক যেন আয়না। আমার পিছনে দেখতে পাচ্ছেন গজনী অবকাশের বুট ক্লাব। আপনারা চাইলে এই লাভ পয়েন্টের ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন রাবার ড্যাম, ওর উপর দিয়ে ঘুরতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে স্পিড বোট ভাড়া করে নিয়ে স্পিড বোটে পুরো এই লেকটিতে ঘুরতে পারবেন। গজনী অবকাশে ঘুরতে আসলে কোন কোন জায়গাগুলো দেখতে পারবেন তার কিন্তু সুন্দর একটা চার্ট এই জায়গায় দেওয়া রয়েছে, এবং তার একটা সুন্দর ম্যাপ দেওয়া রয়েছে, কোথায় গেলে কি দেখতে পারবেন তার সুন্দর একটা দিক নির্দেশনা পাবেন। গজনী অবকাশের সবচেয়ে সুন্দর একটি জায়গা হচ্ছে এই বিনোজগৎ পাতালপুরি। দেখতে পাচ্ছেন বাঘের মুখ। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে কিন্তু এই বাঘের মুখ দিয়ে ঢুকে 500 থেকে 600 মিটার দূরে বের হওয়া যায়। গজনী অবকাশের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে দাঁড়ালে দেখা যায় ভারত সীমান্তবর্তী গারো আদিবাসীদের বাড়িঘর এবং ভারতের সুউচ্চ পাহাড়গুলো। এখানে দাঁড়ালে মনে হয় পুরো প্রকৃতিটা যেন হাতের মুঠোয় ধরা দিয়েছে। ওয়াচ টাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাই এই গজনী অবকাশের অন্যতম আকর্ষণীয় জায়গা ঘাড়মা ভিলেজে।
যেখানে এই গজনি অবকাশকে নিয়ে লেখা রয়েছে আই লাভ গজনি। গজনি অবকাশের কারমা ভিলেজ থেকে গারো আদিবাসীদের বাড়িঘর এবং ভারতের সীমান্ত খুব সহজেই দেখা যায়। কারমা ভিলেজ দেখা শেষ করে চলে যায় ডাইনোসর দেখতে। এই ডাইনোসরটি কারমা ভিলেজে যাওয়ার আগে ডান দিক দিয়ে ঠিক পূর্ব দিকে চলে গেছে। মাত্র 20 টাকাতে টিকিট কেটে চলে আসলাম গজনি অবকাশের অন্যতম দর্শনীয় জায়গা এই ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে দেখা যায় শান্ত লেক আর চারদিকে পাহাড়ে ঘেরা এক অবিশ্বাস্য পরিবেশ। ঝুলন্ত ব্রিজ পর্ব শেষ করে চলে যায় এই অবকাশ কেন্দ্রের কেবল কার রাইডে। গজনি অবকাশে ঘুরতে আসলে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে, তার মধ্যে একটা রাইড অন্যতম হচ্ছে এই কেবল কার, যেখানে 50 টাকার বিনিময়ে এই কেবল কারে ঝুলে এই লেকের এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়, আবার ও পাশ থেকে আবার এ পাশে ফেরত নিয়ে আসা হয়। শেরপুর জেলার অন্যতম সুন্দর এই পর্যটন স্পট বর্তমানে কিন্তু তেমন দর্শনার্থী নেই, চতুর্দিকে দেখতে পাচ্ছেন ফাঁকা। এর কিন্তু বর্তমানে অফ সিজন চলছে, এর সিজন শুরু হবে ডিসেম্বর থেকে একদম মার্চ পর্যন্ত। তখন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই গজনি অবকাশকে মুখরিত করে রাখবে। সময় থাকাতে গজনি অবকাশ পর্ব শেষ করে আবারও সীমান্ত রাস্তা ধরে আমরা চলে যাই রাজার পাহাড়ের দিকে। গারো পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য নিদর্শন, রাজার পাহাড়। স্থানীয়দের মধ্যে এই পাহাড়ের চূড়ায় একসময় গারো রাজাদের বসবাস ছিল। তাদের প্রাচীন কিছু দুর্গ এবং ব্যবহারের কিছু চিহ্ন এখনো মাটির নিচে লুকিয়ে রয়েছে। আশা করি একদিনে পুরো শেরপুর ভ্রমণটি আপনাদের ভালো লেগেছে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।